যে স্পিরিট নিয়ে এই আন্দোলনটি হয়েছে, যে শ্রেণী বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলার জন্য, সেটির প্রতিফলন কতটুকু হয়েছে? এবং আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নয়ন হয়নি, এই দুর্বলতাগুলো কেন হচ্ছে? বাংলাদেশের পুরো কাঠামোটা, একটা রাষ্ট্রের কাঠামোর যতগুলো অর্গান থাকে সেটাকে মনোযোগ দেওয়া হয়নি 53 বছর, কিন্তু গত 15 বছরে একদম মেটিকুলাসলি প্ল্যান্ড ওয়েতে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সুচারুভাবে বিনষ্ট করা হয়েছে। তাদের পুরো কাঠামোর যে সিস্টেম পুরোটাকেই একদম নষ্ট করে দেওয়া হয়েছে এবং এক ব্যক্তি কেন্দ্রিক করা হয়েছে। এবং বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যেহেতু সংবিধানকে পুরো দেশের বা রাষ্ট্রের এবং মানুষের উপরে প্রায়োরিটি দেওয়া হয়, সেই জায়গা থেকে সংবিধানকে ব্যবহার করে এই জায়গাগুলোকে অকার্যকর করা হয়েছে। এবং এই অকার্যকরতার যেই পরিপ্রেক্ষিতে যেই অসুবিধাগুলো বাংলাদেশের মানুষ ফেস করেছে, যে জুলুম অন্যায় বাংলাদেশের মানুষ ফেস করেছে, সেটাকে ঠিক করার যে আশা-আকাঙ্ক্ষা, বিপুল আশা-আকাঙ্ক্ষা আছে, সেইটা পুরোপুরি একবারে ঠিক করার বিষয় না। যেটা সকলে বলার চেষ্টা করেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটার ব্যাপারে আমি সংস্কারের কথা বলছি না। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া এবং এটি একটি দীর্ঘ সময়ের বিষয়। আমি বলছি যে বর্তমান প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অথবা আরও যে বাজার মনিটরিং, এই কাজগুলোতে তো গতি আনা দরকার ছিল। এবং আমরা যদি দেখি যে সচিবালয়ে এখনো কাজের গতি খুবই স্লথ, অন্যান্য সরকারি অফিসগুলো তো খুব বেশি একটা পরিবর্তন হয়নি। এই জায়গাগুলোতে অবশ্যই পরিবর্তন আনা উচিত ছিল, এখনো সম্ভব। তাদেরকে অবশ্যই এই বিষয়ে আন্তরিক হতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আন্তরিক হতে হবে। এবং নাগরিক কমিটির জায়গা থেকে আমরা বারংবার বলে আসছি যে অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে সেই গতিতে আসলে সকলকে কাজ করতে হবে। কারণ 2000 মানুষের, প্রায় 2000 শহীদের যেই ত্যাগ, সেই ত্যাগের সমপরিমাণ আমরা যতই এখানে কাজ করি না কেন, সেই ত্যাগের সমপরিমাণ আমরা হতে পারবো না। আমাদেরকে আসলে ওই জায়গা থেকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা করতে হবে, আমাদেরকে সবচেয়ে বেশি এখানে আমাদের সময় দান করতে হবে, আমাদের যে আন্তরিকতা সেইটা দান করতে হবে রাষ্ট্রের জন্য, যাতে বাংলাদেশ রাষ্ট্রের যেই পুনর্গঠনটা প্রয়োজন সেটার একটা বেসমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যাতে হয়। এটার উপরে দাঁড়িয়ে যেই রাজনৈতিক দলই আসুক না কেন, সেই রাজনৈতিক দল যাতে সুস্থভাবে শান্তিপূর্ণ যেই রাজনৈতিক সংস্কৃতি সেইটা ফেরত আনার জন্য কাজ করতে পারে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেই গতিটা যে মন্থর, এই বিষয়টা আমরা বারবার অ্যাড্রেস করেছি। তবে আমরা যেটা বলছি যে এখানে যেহেতু ফ্যাসিবাদের দোসর এখনও আছে, সেই জায়গায় আমাদেরকে অবশ্যই সব জায়গা থেকে আসলে আমাদের ওই ফাইন্ড আউটগুলো করা প্রয়োজন যে ফ্যাসিবাদের দোসর কোথায় কোথায় আছে এবং এইখানে ফ্যাসিবাদের দোসর কেন আছে, এই ইনভেস্টিগেশনগুলোও প্রয়োজন। এগুলো সংস্থা ভিত্তিক হতে পারে, গণমাধ্যম ভিত্তিক হতে পারে এবং সাধারণ জনগণের পক্ষ থেকেও আসতে পারে। সব মিলিয়ে যদি আমরা ওই তদন্তের জায়গাটায় যাই, তাহলে হচ্ছে আমরা এই পুরো কাঠামোটাকে আসলে পুরো চিত্রটা আমরা আমাদের সামনে দেখতে পাবো। জাতীয় নাগরিক কমিটি কবে নাগাদ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে? জাতীয় নাগরিক কমিটি শুধু নয়, আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যে অভ্যুত্থানের পবিত্র ব্যানার, এবং আমাদের নাগরিক কমিটি হচ্ছে অভ্যুত্থানের পরবর্তীতে আবির্ভূত একটি প্ল্যাটফর্ম। এই দুটি মিলিয়ে আসলে আমরা চেষ্টা করছি যে আমাদের যেই ঘটনাটা আসলে একটা অভূতপূর্ব সাউথ এশিয়ার মধ্যে একটা নজিরবিহীন ঘটনা, যেটাকে আমরা অভ্যুত্থান বলছি, সেই ঘটনাটা ঘটার পরে এটাকে রক্ষা করার জন্য উদ্যোগ নেওয়ার যত রকমের প্রক্রিয়া আছে সেইটা করার দায়িত্ব আমরা ফিল করছি এবং আমাদের জায়গা থেকে আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়েছি। রাজনৈতিক দল গঠন রাজনৈতিক দল একটি রাষ্ট্রের একটি অর্গান এবং এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাকে অবশ্যই এটা বলতে হবে রাষ্ট্রের অন্যান্য অর্গানের মতোই একটি অর্গান। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের যেই রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশকে অ্যাজ এ স্টেট আমরা আমাদের পুরো বিশ্বের তুলনায় কিভাবে দেখতে পারি এবং কিভাবে দেখতে চাই, সেই জায়গাটা নিয়ে কাজ করা এবং ভবিষ্যতের বাংলাদেশটা কীরকম হতে পারে সেটা প্ল্যানিং নিয়ে কাজ করা, যেই প্ল্যাটফর্মগুলোর উপর দায়বর্তায়, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি। রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া একটি অবশ্যম্ভাবী সময়ের প্রয়োজন মাত্র। সেইটা আমরা মনে করি যে একটা ডিউ টাইমেই আসবে এবং সেটা 1-2 মাসের মধ্যে হয়তো হতে পারে।